মন্ত্রীপুত্রকে এ সময়ে স্থলে আশা করিনি আমি। অপ্রত্যাশিত ছিল, তার উপর লোকটা সিগারেট ধরিয়ে রেখেছে। ইশারা করে বললাম, সিগারেটটা ফেলে রেখে কথা বলুন প্লিজ, আই হেট স্মোকিং। এটা ওকে। সঙ্গে সঙ্গেই সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে দিল। তারপর একটা ফিল্মি টাইপ এক্সপ্রেশন দিয়ে ঝুঁকে এলো আমার উপর। তোমার এক কথায় আমি সিগারেট, গান সব ছেড়ে দিতে পারি, অথচ তুমি আমাকে একটা ইনভাইট করতে পারো না। দিস ইজ নট ফেয়ার মাইশা। আমি খুবই হার্ট হয়েছি। মুখ খুলবার পূর্বে চারপাশে চোখ বুলিয়ে নিলাম একবার। ইতিমধ্যেই আশেপাশের লোক জমে গেল। অন্যান্য দোকানদাররাও ঝাঁপিতে বসে উকি দিয়ে আছে। সবাই তামাশা দেখতে আগ্রহী। মস্ত একটা নাটক হয়েই গেল। খোশ গল্পের জন্য টপিক পাওয়া যাবে। লোকজন আগ্রহ না দেখিয়ে পারে। গলার স্বর নামিয়ে বললাম, কোনো আয়োজন করে সব খোলা হয়নি, তেমন কাউকেই ডাকা হয়নি, সেই জন্য। নয়তো আমাকে ডাকতে মাইশা, বলো। লোকটা আরেকটু ঝুঁকে এলো আমার মুখের ওপর। আমি তাকে এড়াবার জন্য দু কদম পিছিয়ে দাঁড়ালাম। প্রসঙ্গ পাল্টে শক্ত কণ্ঠে বললাম, এটা বলতে এসেছেন আপনি? বলা হলে আসতে পারেন, আমার অনেক কাজ পড়ে আছে। মন্ত্রীপুত্র ঠোঁট বাঁকিয়ে হাসল। এত তাড়া কেন ম্যাডাম? ধরে নাও না, কাস্টমার এসেছে দোকানে। কাস্টমারের সাথে এভাবে কাষ্ঠ গলায় কথা বললে চলে? কোথায় একটু হাসবে? আমি বুকের উপর হাত ভাঁজ করে ঠায় দাঁড়িয়ে রইলাম। মন্ত্রীপুত্র হাত নাড়িয়ে আদেশি সুর তুলল। এই চল তো দোকানটা একটু দেখি। আমরা যে কাস্টমার, মাইশা ম্যাডামের তো বিশ্বাসই হচ্ছে না। আয় কেনাকাটা করি, কালেকশন দেখি। ওরা দলবল নিয়ে দোকানে ঢুকবে, সেই মুহূর্তে আমি পেছন থেকে বললাম, ওখানে আপনার জন্য কিছু নেই। মেয়েদের জিনিসপত্র আছে, হ্যান্ডমেড ক্রাফটস, শোপিস, ওয়ালমেট, বাটিকের শাড়ি, জামা আছে। আপনি ওগুলো দিয়ে কি করবেন? লোকটা একটু অবাক হলো না, খুব সাবলীলভাবে বলল, তাতে কি? আমার বাড়িতে কি মেয়ে মানুষ নেই? ওদের জন্য নিব। আপনার মা তো নেই, বন্টনও তো নেই, কার জন্য নেবেন? আমি ফট করে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। নাটক নাকি সব? আমার দোকানে এসে কি কিনবে ফাজিল লোক? এসব কি কথা মাইশা? মা বোন নেই জন্য কি কিনতে পারবো না? হবু বউয়ের জন্যেও কিনতে পারি। তুমি দেখছি খুব খারাপ দোকানি। কাস্টমারকে ভাগানোর এত তাড়া কি জন্য? জানো না, খদ্দের নারায়ণ। আশ্চর্য। অতিথি নারায়ণ শুনেছিলাম, খদ্দের নারায়ণ আবার কি? মন্ত্রীপুত্রের বাগদারার জ্ঞান খুবই নিম্নমানের। মুখ কুচকে বললাম, খদ্দের লক্ষ্মী বলে। আপনি ওটা নন, দয়া করে তামাশা না করে আপনার এবার আসুন। হাত জোর করে কথাগুলো বলে যাওয়ার পথ দেখিয়ে দিলাম। মন্ত্রীপুত্র জামার না করলে তো এই রীতিমতো জোর জবরদস্তি করে আমার দোকানে ঢুকে পড়লো। সাঙ্গপাঙ্গর দলকে বাইরে রেখে ঢুকেই হুকুম করলো, শাড়ি দেখাও তো মাইশা, তোমার ভাবির জন্য নেব। সুন্দর দেখে বের করো। আমি শুধু বাটিকের শাড়ি রেখেছি, আর কিছু সুতির কালেকশন আর তেমন নেই। সে আমি বুঝবো, তুমি বের করে আনো। টুল টেনে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসলেন শোয়েব খান। ঠোঁটে বিগলিত হাসি। আমার পিত্তি জ্বলে গেল। এই লোক কি গর্ধব? তাকে দেখে আমি যে মোটেও খুশি নই, তা কি তিনি বুঝতে পারছেন না? নাকি আমাকে বিরক্ত করতেই হাজির হয়ে গেছেন? অসহ্য অসহ্য অসহ্য। আমি হাসি দেখলাম। ছোট দোকান, তবুও একজন কর্মচারী ছিল। আজ তার ছুটি বিধায় সব কিছু আমাকে করতে হচ্ছে। তার উপর মন্ত্রীপুত্রের নখরা। সেম ডিজাইনের মধ্যে অন্য কালার দেখাও। এমন ভাব করছে যেন শাড়ি কিনে দোকান উল্টিয়ে ফেলবে। এক সময় ক্ষান্ত দিয়ে বললাম, আমার কাছে এই ছিল, আর নেই। এর মধ্যে দেখুন, পছন্দ হলে নিন। তুমি ইচ্ছে করে এরকম করছো তাই না? শাড়ি আছে তবুও নাটক। ওই তো দেখছি আমি, বটল গ্রিন শেডের শাড়িটা দেখাও তো। সেম ডিজাইন না? আমি তাকিয়ে দেখলাম আঙুল দিয়ে এক কোণায় ইশারা করে আছে। কি চোখ মাইরি, এত চিপায় চাপায় জায়গায় নজর চলে গেল। দাঁত কিরমির করে সেটা নামিয়ে এনে দিলাম। দেখ শালা মন্ত্রীর ছেলে, মন ভরে প্রাণ খুলে দেখ। সে 5টা শাড়ি সিলেক্ট করে দিল, সবগুলোই বেশ দামি। উপরন্তর দর কষাকষিও করলো না। অবশ্য করবেই বা কেন? মন্ত্রী সাহেবের কি টাকার অভাব নাকি? অনেক ওগুলো প্যাকেট করতে যাব, তখন মুখ ফেললো ফের।
বুঝলে মাইশা, এভাবে চললে কিন্তু বেশি দূর এগোতে পারবে না। এসব কি ব্যবহার বলো তো? এতগুলো শাড়ি কিনলাম, এক কাপ চা তো খাওয়াতেই পারতে। এত কঞ্জুস হলে হয়? আমি চা খাই না, চায়ের ব্যবস্থা নেই। তুমি খাবে না বলে আর কেউ খাবে না নাকি? সামনেই তো দোকান আছে, খাওয়ানোর আন্তরিক ইচ্ছে থাকলে ঠিকই এনে দিতে। ইস ঢং! আমার শরীর জ্বলে পুড়ে অঙ্গার হওয়া বাকি। মন্ত্রীপুত্র নিজ গরজে চা আনালো, তলে সবগুলোকে চা দিয়ে বলল, তোদের মাইশা ম্যাডাম খাওয়ালেন, আজ প্রথম দোকানে এলি তার আপ্যায়ন করলেন। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম কেবল। মন্ত্রীপুত্রের ক্রমাগত যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমি বাসা ছাড়বার প্রয়াস করলাম। আমি ছাত্রী মানুষ, সব সময় হাতে টাকা পয়সা থাকে না। ইউনিভার্সিটিতে ভর্তি হবার সময় মামি একেবারে অনেকগুলো টাকা দিয়ে বলেছিলেন, এরপর থেকে নিজের খরচা নিজেই উঠিয়ে নিও। মামির কথা বলছি বলে পাঠক বিভ্রান্ত হবেন না, আমার মা বাবা নেই। আমার 2 বছর বয়সে মা মারা যান। আব্বা সন্তান হিসেবে আমাকে অত ভালোবাসতেন না, বোধ করি কন্যা সন্তান বলেই বংশ রক্ষা করতে অতি শীঘ্রই অন্য জায়গায় ঘর বেঁধেছেন, কিন্তু সেই ঘরে ঠাঁই হয়নি আমার। আমি মানুষ হয়েছি নানার বাড়িতে। নানা নানি মারা যাওয়ার পর দায়িত্ব হাতবদল হয়েছে মামা মামির কাছে। মামির দেওয়ার টাকা বাজে খরচা যেন না হয় সেই জন্য আগে ভাগেই 6 মাসের ভাড়া দিয়ে দিয়েছিলাম বাসার। অন্তত 6 মাস নিশ্চিন্ত তো থাকতে পারবো। শুরুতেই বাড়িওয়ালা বলেছিল বাসা আগে ছাড়লেও টাকা ফেরত পাবো না। আমি কিছু বলিনি, বলার কি ছিল। কিন্তু এখন মন্ত্রীপুত্রের যে কাণ্ডকীর্তি দেখছি, দ্রুতই বাসা ছাড়া উত্তম। এমন নয় যে সে আমাকে সবসময় জ্বালাতন করে। এক আজব মানুষ এই মন্ত্রীপুত্র। নিজের মর্জির মালিক সে, যখন যা মনে হয় তাই করে। তাকে কে কি ভাবলো কিছুই যায় আসে না। যখন মন চায় তখন চেলাপেলা পাঠিয়ে ডেকে নিয়ে যায়, কখনো বা হুট করে এসে উদয় হয় আমার সম্মুখে। মিশে দেখেছি বাজে গান গাওয়া আর সেটা নিয়ে কিছু বললে কায়দা করে জব্দ করা ছাড়া সে লোক খারাপ না, ভালোই আছে। তাই বাড়তি টাকা গচ্ছা দিয়ে আর বাসা পাল্টানো হলো না আমার, বরং সইতে হলো মন্ত্রীপুত্রের মিষ্টি যন্ত্রণা। সেদিন বই কিনতে জর্জেস মার্কেটে গিয়েছিলাম। এটা এখানকার পুরনো বইয়ের বাজার। সিটি কর্পোরেশনের সামনে এসে অটো থেকে নেমে রাস্তা পার হবার জন্য ওভারব্রিজে উঠেছি। আচমকা নাম ধরে ডাকলো, মাইশা ম্যাডাম, যাওয়া হচ্ছে কই? আমি তখন রাস্তার ঠিক ওপরে ব্রিজে দাঁড়িয়ে বোকার মতো এদিক ওদিক তাকাচ্ছি। কে ডাকছে আমাকে? এই লোক রাস্তার উল্টো পাশে দাঁড়িয়ে চেঁচাচ্ছে, এদিকে তাকাও মাইশা, আমি এখানে। এত জোরে জোরে হাত নাড়ছে যে আমি সহ আশেপাশে সবার দৃষ্টি আকর্ষণ হয়ে গেছে। সবাই তাকিয়ে আছে তার দিকে, কেউ আবার আমাকেও লক্ষ্য করছে। ইস কি যন্ত্রণা! মুখ কুচকে নেমে এলাম আমি। তাকে সম্পূর্ণ উপেক্ষা করে সার বাঁধা বইয়ের দোকানের একটায় ঢুকে গেলাম। মিনিট 2 পর সে নিজেই এসে উপস্থিত। পাশে এসে দাঁড়াতেই নিকোটিনের কড়া গন্ধে আমার ভ্রমরন্ধ্র ঝিমঝিম করে উঠল। পুরনো বই কিনছো? এগুলোর কন্ডিশন তো বেশি ভালো না, নতুন কেনো না কেন? বই উল্টে পাল্টে বলল সে। আমি তাকাতেই কানের কাছে মুখ এনে নিচু স্বরে বলল, টাকার সমস্যা? আমার কাছ থেকে ধার নাও ম্যাডাম, আমি জানি তুমি শোধ দিয়ে দেবে, না দিলেও রাগ করব না। চট করে বইটা কেড়ে নিলাম হাত থেকে। তার মতো গলা নামিয়ে বললাম, পুরনো এডিশনের বই দরকার আমার। পুরনো ছাড়া উপায় কি? ও। সে মুখ লটকে দাঁড়িয়ে রইল। আমি অন্য দোকানে গেলে সেখানেও সঙ্গে সঙ্গে এলো। এবার কিছুটা অবাক হলাম। মন্ত্রীর ছেলে সে, সারাক্ষণ সাঙ্গপাঙ্গ নিয়ে ঘুরে, মার্কেটের কেউ কিছু বলছে না কেন? নাকি চিনতে পারছে না? কিন্তু কেন? আমাকে আনমনা দেখে প্রশ্ন করলো সে। কি ভাবছো? সত্যি করে বলুন তো, আপনি কি বাণিজ্য মন্ত্রীর ছেলে শোয়েব খান? কেউ চিনছে না কেন আপনাকে? না, আমি শোয়েব খান না, তার জেরক্স কপি। তোমাকে সঙ্গ দিতে পাঠিয়েছে। আমি ঠোঁট বাঁকিয়ে সরু চোখে তাকালাম। বিরক্ত হচ্ছি বুঝতে পেরে এসে হেসে ফেলল। আমি রাজনীতির ধারে কাছে নেই মাইশা। আমার বাবা পার্লামেন্টের সদস্য, সে কথা ঠিক আছে, কিন্তু ওই পরিচয় নিয়ে বেরোতে হবে কেন আমায়?
আমার নিজস্বতা স্বকীয়তা বলে কি কিছু নেই? এমনভাবে বলছেন যেন সে পরিচয় আপনি ব্যবহার করেন না। সারাক্ষণ এক গাদা সাঙ্গপাঙ্গ নিয়ে ঘোরেন বুঝি এমনি এমনি। ইউ গট ইট রং মাইশা। ওরা মোটেও বাবার জন্য আমার সঙ্গী নয়। ওরা আমাকে অ্যাডমায়ার করে, আমার গান পছন্দ করে। দে আর মাই ফ্যান্স। দে আর মাই ফ্যান্স। ভেঙ্গালাম মনে মনে। যে তার কণ্ঠ মা গো মা। বললাম তাই নাকি? আমার প্রতি শোতে টিকিট কেটে ওরা আসে। ওদের জন্যে তো অন্যরা টিকিটই পায় না। ইউ নো দে লাভ মি এ লট। আপনি শো করেন? ইউ মিন কনসার্ট সোলো? হ্যাঁ, তুমি জানো না? নেক্সট বার ডাকবো, এসো। অসম্ভব। একবার গিয়ে আমার কানের পর্দা ছিঁড়ে গেছে, আবার গিয়ে চিরতরে নিজেকে শ্রবণ প্রতিবন্ধী বানানোর শখ নেই আমার। কানে হাত চেপে চিৎকার দিয়ে বললাম আমি। মন্ত্রীপুত্র অবিশ্বাস্য চোখে তাকালো। লোকটার চোয়াল শক্ত হয়ে গেছে রাগে। আমি জিভে কামড় দিলাম। কদিন ধরে আমার জ্বর, বিছানায় শয্যাশায়ী অবস্থা, মুখে কিছুই রোচে না, সব তিতকুটে বিষাদ। সারাদিন শুয়ে থাকি, দোকানে যাওয়া হয় না। এই তো শুয়েছি দুপুরে, বিকেলে মরার রোদ এসে পড়েছে বিছানায়। উঠে গিয়ে জানলায় যে বন্ধ করব সে শক্তিও যেন নেই। বিরক্ত মুখে তাকিয়ে আছি বাইরে। হঠাৎ কলিং বেল বাজলো। একবার দুবার তিনবার। আগন্তুকের ধৈর্য একেবারেই নেই। দরজাও ধাক্কানো শুরু করেছে। আমি না গিয়েও বুঝতে পারলাম আগন্তুকের পরিচয়। ক্ষীণকণ্ঠে আসছি বলে নেমে পড়লাম মেঝেতে। যাই দেখে আসি। দরজা খুলতেই মন্ত্রীপুত্র হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। তোমার সমস্যা কি মাইশা? লোক পাঠানোর পরও আমার শোতে আসছো না কেন? আজকে মন্ত্রীপুত্রের শো আছে এবং প্রতিবারের মতো এবারও তার শোতে আমার আমন্ত্রণ পড়েছে। সেই যে একবার তার মুখের উপর বলেছিলাম তার গান আমি শুনতে চাই না, সেই হয়েছে আমার কাল। তারপর যত কনসার্ট করেছে আমাকে জোর জবরদস্তি তুলে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে সামনে। ভিআইপি সিট, সেও আবার ফ্রিতে। যদি ভালো গায়ক হতো তবে না হয়। পূর্বেই বলেছি মন্ত্রীপুত্র নাছোড়বান্ধব ধরনের মানুষ, যা বলবে তাই করবে। দুনিয়া উল্টে পাল্টে গেলেও তার আপন মর্জির খেলাপ কিছুতেই বরদাস্ত করতে পারবে না। আমার ওই এক স্তুতি বাক্য শুনে মহাশয় এতই অনুপ্রাণিত হয়েছে যে পরবর্তী সকল অনুষ্ঠানে আমার উপস্থিতি করে দিয়েছেন বাধ্যতামূলক। সে যাগ্যে এতদিন সইতে যখন পেরেছি ভবিষ্যতেও পারবো, উমিদ রাখি। কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। এমন নাজুক হাল নিয়ে আমার পক্ষে কোথাও যাওয়া অসম্ভব। আজকে আমি কোথাও যাব না, প্লিজ আজ মাফ করুন। কেন কেন যাবে না? তোমাকে যেতেই হবে, চলো। বলেই হাত ধরতে এলো আমার। সিগারেটের গন্ধে ভুরভুর করছে তার সারা শরীর। আমার বমি পেল। ছিটকে সরে বললাম, আমার জ্বর এসেছে, দুদিন ধরে অবস্থা কাহিল, আপনি প্লিজ চলে যান। আজকের জন্য রেহাই দিন। কই দেখি, মিথ্যে বলছো নিশ্চিত?